আমি অর্পণ, স্বাগত জানাই জব টার্গেট কোচিং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব বিভাজ্যতা নিয়ে, যেটি নাম্বার সিস্টেমের সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্ট আলোচনা করার পূর্বে আমরা দেখে নেব গত দিনের বাড়ির কাজ। যে সমস্ত বন্ধুরা এখনও ফার্স্ট পার্ট দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যেন ফার্স্ট পার্ট দেখে তারপর সেকেন্ড পার্ট দেখে, তা না হলে অনেক কিছুই বুঝতে পারবে না। আমি ভিডিওর লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। তাহলে চলো আর দেরি না করে দ্রুত দেখে নেওয়া যাক বাড়ির কাজগুলো কী কী ছিল, তারপরে আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কী কী? জোড় সংখ্যা হচ্ছে প্রথম 2, তারপরে 4, 6, তারপরে 8, তারপরে 10, এরকম করে 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 লাস্ট যে জোড় সংখ্যা বেরোতো সেটা হচ্ছে 100, এবং এটা যোগ করার পর তারপরে একটা উত্তর আসতো। তো বুঝতেই পারছো এই পদ্ধতিতে যদি তুমি করতে চাও তাহলে অনেকটা সময় চলে যাবে, পরীক্ষার খাতায় এটা করতে গেলে আর চাকরি হবে না। তা আমরা করব কি, আমরা করব হচ্ছে শর্টকাট পদ্ধতি। কিভাবে করব? দেখো, এখানে চেয়েছে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল চেয়েছে। তাহলে দেখবো 1 থেকে 100 পর্যন্ত কতগুলো জোড় সংখ্যা আছে, অর্থাৎ আমার বের করতে হবে নাম্বার অফ টার্ম, কতগুলো পদ আছে, মানে এন এর মান কত। তো এন এর মান বের করতে গেলে আমার প্রথমে দেখতে হবে যে লাস্ট ডিজিটটা জোড়ে আছে না বিজোড়ে আছে। যেহেতু দেখো 100 একটা জোড় সংখ্যা, এটা হচ্ছে লাস্ট ডিজিট। 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা চেয়েছে, তার মানে লাস্ট জোড় সংখ্যা হচ্ছে 100, এটা জোড় সংখ্যা 100। তাহলে কি করব, 100 ভাগ 2 করব এন এর মান বের করতে গেলে। তো 100 ভাগ 2 করলে আমার কত হবে এন এর মান হবে হচ্ছে 50। এবার অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে যে এখানে যদি 100 না থেকে যদি 99 থাকতো, মানে বিজোড় সংখ্যা যদি থাকতো, তাহলে কি করে বের করতাম জোড় সংখ্যাগুলোর যোগফল? তাহলে দেখতাম যে 99 তো বিজোড় সংখ্যা, তাহলে এর আগের জোড় সংখ্যাটা কি? এর আগের জোড় সংখ্যাটা হচ্ছে 98, এবং 98 যখন আমার আগের জোড় সংখ্যা আমি পেয়ে গেলাম, মানে জোড় সংখ্যা লাস্ট যে ডিজিটটা পেয়ে গেলাম 98, তাহলে এনের মানটা আমি দ্রুত বের করতে পারবো। এখান থেকে 98 ভাগ 2 দিয়ে দেবো, কাটাকাটি করলে আমার হবে হচ্ছে 49, মানে হচ্ছে এনের মান আসবে আমার হচ্ছে 49 আসবে। বোঝা গেল? তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এন এর মান কত পেলাম? এন এর মান পেয়ে গেলাম হচ্ছে 50। এবার দেখো, তোমাদের আগে একটা সূত্র আমি দেখিয়েছিলাম যে এন সংখ্যক জোড় সংখ্যাগুলোর যোগফল কত। এন সংখ্যক জোড় সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1। তাহলে এন এর মান তো এখানে পেয়ে গেছো, এন এর মান হচ্ছে 50, এবং n প্লাস 1 মানে হচ্ছে 51। এটা যদি করো তাহলে কত হবে অ্যান্সার? 2550, মানে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্ট সেকশনে জানাও 1 থেকে 57 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল কত। এরপর দেখে নেব পরের কোশ্চেন কি বলেছে, 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা বের করতে গেলে আমার প্রথম বের করতে হবে এন এর মান কত। তাহলে দেখো, এখানে লাস্ট যে ডিজিটটা দেওয়া আছে সেটা হচ্ছে 50, লাস্ট ডিজিট 50 দেওয়া আছে, এবং 50 একটা জোড় সংখ্যা। কিন্তু আমার এখানে চেয়েছে কি, কোশ্চেনে চেয়েছে হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল কত। তাহলে দেখব যে 50 তো আমার জোড় সংখ্যা, 50-এর আগের বিজোড় সংখ্যা আমার কত? 49, এবং এন এর মান তখন আমি কিভাবে বের করব? এই 49 প্লাস 1 ভাগ 2। এটা বিজোড় সংখ্যার ক্ষেত্রে এন এর মান বের করতে গেলে এটা করতে হয়। তাহলে কত হবে? 49 প্লাস 1 মানে সেই 50 হবে। 50 ভাগ 2 যদি তুমি করো তাহলে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 25। সরি, অ্যান্সার আসবে না, এন এর মান আসবে হচ্ছে 25। তাহলে এন এর মান যখন তোমার 25 চলে আসলো, এবার সেই সূত্রে অ্যাপ্লাই করো। প্রথম এন সংখ্যক জোড় সংখ্যাগুলোর যোগফল, সূত্রে আমার তাই ছিল, কি ছিল? সূত্রে ছিল হচ্ছে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে এন স্কোয়ার। তাহলে এখানে এন এর মান তো বেরিয়েছে কত? এন এর মান বেরিয়েছে 25, এবং 25-এর স্কোয়ার করলে কত হবে? 25-এর স্কোয়ার বের করলে হবে হচ্ছে আমার 625 অ্যান্সার। তার মানে অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্ট সেকশনে জানাও 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল কত। এরপরে আমরা দেখে নেব পরের কোশ্চেন।
1 থেকে 20 পর্যন্ত সংখ্যার বর্গের যোগফল কত? তো 1 থেকে 20 পর্যন্ত পরপর কতগুলো সংখ্যা আছে, মানে n এর মান কত? এখানে n এর মান হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যেহেতু চেয়েছে, তাহলে n এর মান হবে হচ্ছে 20। n এর মান যখনই আমি পেয়ে গেলাম 20, তাহলে এখন আমি কি করব? এখন আমি সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটি কি ছিল? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র। তো সূত্রটি কি ছিল? n সংখ্যক বর্গের যোগফলের সূত্রটি ছিল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে n এর মান এখানে তো 20 দেখতেই পাচ্ছি, তাহলে এখানে আমি শুধু মানটাই বসিয়ে দেবো। 20 ইন্টু n প্লাস 1 মানে হচ্ছে 20 প্লাস 1 21 গুণ 2n মানে হচ্ছে 20 গুণ 2 40 প্লাস 1 মানে হচ্ছে 41 ভাগ 6। এখন যদি আমি কাটাকুটি করি, 20কে যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে এটা হবে হচ্ছে 10, এটা হবে হচ্ছে 3, এবং 3 দিয়ে যদি আমি 21 কাটি, তাহলে এটা হবে হচ্ছে 7। এখন 10, 7 এবং 41 যদি আমি গুণ করি, তাহলে আমার অ্যান্সার আসবে 2870, অর্থাৎ অ্যান্সার আসবে আমার অপশান বি। বোঝা গেল? এরপরে তাহলে দেখে নেব 5, 7 ও 9 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? 5, 7 ও 9 দ্বারা গঠিত সংখ্যাগুলোর 3 অঙ্কের সংখ্যাগুলোর যোগফল চেয়েছে। তাহলে কি করব? আমার প্রথমে 5, 7 এবং 9 দিয়ে এই 3টে মাত্র অঙ্ক দিয়েই আমাকে সংখ্যা তৈরি করতে হবে। তাহলে সংখ্যাগুলো তৈরি করি আগে। প্রথম যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে 5, 7, 9। দ্বিতীয় সংখ্যা হবে হচ্ছে 5, 9, 7। তৃতীয় সংখ্যা হবে হচ্ছে 7, 5, 9। চতুর্থ সংখ্যা হবে হচ্ছে 7, 9, 5। পঞ্চম সংখ্যা হবে হচ্ছে 9, 5, 7। ষষ্ঠ সংখ্যা হবে হচ্ছে 9, 7, 5। এগুলোকে যোগ করি, যোগ করলে যা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। যোগ করলে কত হবে? যোগ করলে হবে হচ্ছে এটা 2, 6, 6, 4, 4662 হবে অ্যান্সার। তো বুঝতেই পারছো, এইভাবে যদি তুমি করতে চাও তাহলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু পরীক্ষার খাতায় তো এত সময় আমার থাকে না, সেহেতু আমরা কি করব? এটাকে শর্টে করব। তো শর্ট পদ্ধতি হচ্ছে কি? শর্ট পদ্ধতি হচ্ছে যখন দেখবে এরকম অঙ্ক দেওয়া আছে 5, 7, 9 এরকম অঙ্ক দেওয়া আছে, কোনো শূন্য নেই, তাহলে কি করব? এই অঙ্কগুলো যোগ করে দেবো। যেরকম এখানে দেওয়া আছে 5, 7, 9, তাহলে 5 যোগ 7 যোগ 9 করে দেবো। যোগ করে কি করব? যেহেতু 3টে অঙ্ক আছে এখানে, সেই জন্য 3টে 2 দ্বারা গুণ করব। তাহলে কত হবে? 5, 7, 12 আর 9, 21। 21 গুণ 222 যদি করো, তাহলে তোমার ওই অ্যান্সার এই একই আসবে, 4662। বোঝা গেল? এই সূত্রটি তখনই অ্যাপ্লাই করবে যখন শূন্য থাকবে না। শূন্য ছাড়া যদি করতে বলে তাহলে এইভাবে করতে হবে, শূন্য থাকলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই হবে না। এবার কথা হচ্ছে, যদি 4 অঙ্কের জিজ্ঞেস করে এবং সেক্ষেত্রেও যদি শূন্য না থাকে, তাহলে কি করবে? এখানে ধরো 5 দেওয়া আছে, 7 দেওয়া আছে, 9 দেওয়া আছে, আমি একটা অঙ্ক বললাম 2। এই 4টে অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করতে বলছে এবং সেই সংখ্যাগুলোর যোগফল কত, এরকম যদি বলে, এক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে যেন কোনো শূন্য না থাকে। তাহলে আগে যে নিয়ম করতাম সেই নিয়মই এখানে অ্যাপ্লাই করব, একটু পার্থক্য আছে। দেখো কিভাবে করব। 5 যোগ 7 যোগ 9 যোগ 2 করব। আগে যেরকম যতগুলো সংখ্যা থাকতো ততগুলো 2 দিয়ে গুণ করতাম, এখানে 2 না, যতগুলো সংখ্যা আছে ততগুলো 6 দিয়ে গুণ করব। গুণ করে যেটা হবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে দেখে নেব এর পরের প্রশ্ন। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা? তো আমি মৌলিক সংখ্যার ডেফিনেশনে বলেছিলাম যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা শুধুমাত্র 1 ও সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য। তাহলে নিচে যে অপশানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই অপশানগুলো আমি চেক করে দেখব যে প্রত্যেকটা সংখ্যা 1 ও সেই সংখ্যা দ্বারা বিভাজ্য নাকি অন্য কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য। তাহলে প্রথমেই আমি চেক করে দেখব অপশান এ 187 আছে, অপশান এতে সেই 187 সংখ্যাটি মৌলিক কি যৌগিক। তো কী করে চেক করব? দেখো, প্রথমে হচ্ছে 187 থেকে
বড় একটি সংখ্যা লিখতে হবে এবং সেই সংখ্যাটি অবশ্যই যেন একটা বর্গ সংখ্যা হয়। তো 187 থেকে বড় একটি সংখ্যা হচ্ছে 196 এবং সেটি হচ্ছে একটি বর্গ সংখ্যা, এটি হচ্ছে 14 বর্গ। এখন যেহেতু এটি 14 বর্গ 196, এখন আমার কাজ হচ্ছে 14 থেকে ছোট যে সমস্ত মৌলিক সংখ্যা আছে সেই ছোট মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলা। তাহলে 14 থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13। এখন আমি কি করব, প্রত্যেকটি এই যে 14 থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো লিখলাম এই প্রত্যেকটি সংখ্যা দ্বারা 187কে ভাগ করতে হবে। যদি ভাগ করে মিলে যায় তাহলে সংখ্যাটি কিন্তু মৌলিক হবে না, সংখ্যাটি হয়ে যাবে যৌগিক সংখ্যা। 2 দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করব, 7 দ্বারা ভাগ করব, এরকম করে করে ভাগ করে দেখব। তো 187 দেখবে ভাগ করে দেখবে 11 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে মিলে যাবে। সুতরাং 187 কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটি একটি যৌগিক সংখ্যা। দেখো ভাগ করারও কিন্তু পদ্ধতি আছে, সেটাই আজকে আলোচ্য বিষয়। বিভাজ্যতা নিয়ে যখন আলোচনা করব তখন আমরা শর্টে ভাগ করার নিয়মও শিখব। তো এইভাবে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে করে দেখো, যদি দেখো ভাগ করে মিলে গেছে অর্থাৎ কোনো ভাগশেষ থাকছে না তাহলে ভাববে সংখ্যাটি যৌগিক সংখ্যা, এবং যদি দেখো যে ভাগশেষ থাকছে অর্থাৎ মিলছে না তাহলে ভাববে সংখ্যাটি মৌলিক সংখ্যা। আমি আর এখানে ভাগ করে দেখালাম না, যদি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং তোমরা যে যার মতন বাড়িতে করে নিও এবং কমেন্ট সেকশানে উত্তর কত হলো সেটাও জানিও। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়। তার আগে বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের শেয়ার করো যাতে তাদেরও উপকার হয়। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে, যাতে এরকম কোনো নতুন ভিডিও আসলে সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যায়। এবং ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে। তাহলে এবার চলো শুরু করি। প্রথমেই জেনে নেব বিভাজ্যতার সম্পর্কে কিছু তথ্য। একদিকে বলা আছে 2 দ্বারা বিভাজ্যতা নিয়ম। 2 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ বা এককের অঙ্ক শূন্য বা কোনো জোড় অঙ্ক হয়। এখানে উদাহরণে দেওয়া আছে, এককের অঙ্কগুলো খেয়াল করে দেখবে 0, 2, 6 এগুলো আছে। যেহেতু এককের অঙ্কে শূন্য অথবা জোড় অঙ্ক আছে সেজন্য এই সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য। এরপরে 2 দাগে বলা আছে 3 দ্বারা বিভাজ্যতা নিয়ম। 3 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হয়। এখানে উদাহরণে বলা আছে 1, 2, 3, 6, 9 সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি এখানে যোগ করে হয়েছে 21, এবং 21 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, সেজন্য এই পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 3 দাগে বলা আছে 4 দ্বারা বিভাজ্যতা নিয়ম। 4 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ দুটি অঙ্ক শূন্য হয় অথবা 4 দিয়ে বিভাজ্য হয়। এখানে উদাহরণে বলা আছে, এখানে দেখো এই সংখ্যাটার শেষ অঙ্ক দুটো শূন্য আছে এবং এই সংখ্যাটার শেষ দুটো অঙ্ক কত আছে, জোড় সংখ্যা আছে এবং 4 দ্বারা ভাগ করলে মিলে যায়, সেই জন্য এই সংখ্যা দুটো 4 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 4 দাগে বলা আছে 5 দ্বারা বিভাজ্যতা নিয়ম। 5 দিয়ে কোনো সংখ্যা বিভাজ্য হবে যখন সংখ্যাটির শেষ বা এককের অঙ্ক 0 অথবা 5 হয়। এখানে উদাহরণে বলা আছে, দেখো এই সংখ্যাটার শেষ অঙ্ক 0 এবং ঠিক তার পরের সংখ্যাটা আছে 5। যেহেতু 0 এবং 5 আছে এককের ঘরে, সেই জন্য এই সংখ্যা দুটো 5 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 5 দাগে বলা আছে কোনো সংখ্যা 6 দ্বারা বিভাজ্য হবে তখনই যখন সংখ্যা দুটি পৃথকভাবে 2 এবং 3 দ্বারা বিভাজ্য হবে। তো একটু আগেই আমি বলেছি যে কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য এবং কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 6 দ্বারা বিভাজ্য হবে। তো এইখানে উদাহরণ দেওয়া আছে, দেখে নাও, এখানে বোঝানোর আর কিছুই নেই। এরপরে 6 দাগে বলা আছে 7 দ্বারা বিভাজ্যতা নিয়ম। কোনো সংখ্যা 7 দিয়ে বিভাজ্য হবে যখন সংখ্যাটির ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিয়ে গঠিত অঙ্কগুলির জোড় স্থান ও বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল 0 হয় অথবা 7 দ্বারা বিভাজ্য হয়। তো এই যে উদাহরণে যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার ডান দিক থেকে 3টি করে অঙ্ক নিতে হবে, এইভাবে, ঠিক এইভাবে 3টি করে অঙ্ক নিতে হবে। অঙ্ক নেওয়ার পরে জোড় স্থান এবং বিজোড় স্থান এর যোগফল করতে হবে। এই যে 1, 3 এগুলো হচ্ছে বিজোড় স্থানে অবস্থিত অঙ্ক, এবং 2 যে সংখ্যাটা আছে, 2 যে সংখ্যাটা আছে এটা হচ্ছে জোড় স্থানের অঙ্ক। তো বিজোড় স্থানের অঙ্ক আগে যোগ করতে হবে এবং জোড় স্থানের অঙ্ক যোগ করতে হবে, যোগ করে দুটো বিয়োগ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যোগ করে বিয়োগ করেছে, হয়েছে হচ্ছে 1526, যা 7 দ্বারা বিভাজ্য। সুতরাং এই পুরো সংখ্যাটা কিন্তু 7 দ্বারা
বিভাজ্য হবে। এরপরে 7 দাগে কি বলা আছে? 7 দাগে বলা আছে 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ 3টি অঙ্ক 3টে শূন্য হয় অথবা 8 দিয়ে বিভাজ্য হয়। তো এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো এই যে সংখ্যাটা এর শেষ 3টি অঙ্ক 0 এবং এর শেষ 3টি অঙ্ক দেখো 8 দ্বারা বিভাজ্য হবে ভাগ করলে। যদি তুমি এই শেষ 3টি অঙ্ক যদি তুমি 8 দিয়ে ভাগ করো তাহলে দেখবে মিলে যাবে। যেহেতু মিলে যাবে সেহেতু এই পুরো সংখ্যাটাই কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে। এরপরে দেখে নেব 8 দাগ। 8 দাগে বলা আছে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কি বলা আছে? 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম ও 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম একই। তো এখানে আর বোঝানোর কিছু নেই, আগেই বলে দিয়েছি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নাও। এরপর দেখব 9 দাগ। 9 দাগে বলা আছে 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 10 দিয়ে বিভাজ্য হবে যখন সংখ্যাটির শেষ বা এককের অঙ্ক 0 হবে। হ্যাঁ, কোনো সংখ্যার শেষে যদি 0 থাকে তাহলে বুঝবে সেই সংখ্যাটি অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে। 10 দাগে বলা আছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো এটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবচেয়ে বেশি এই 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম দিয়েই আসে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে বলা আছে 11 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির বিজোড় ঘরের অঙ্কগুলির যোগফল ও জোড় ঘরের অঙ্কগুলোর যোগফলের বিয়োগফল 0 হয় বা তাদের পার্থক্য 11 দ্বারা বিভাজ্য হয়। উদাহরণে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো 93016। এই সংখ্যাটির বিজোড় স্থান এবং জোড় স্থানের যোগফল করে আমরা বিয়োগ করব। তো কি করে করব দেখো, বিজোড় স্থানগুলো সংখ্যাগুলোর যোগফল আমরা আগে করব। তো বিজোড় স্থানে আছে 609, এটা যোগ করলে আমার হবে হচ্ছে 15, এবং জোড় স্থানে আছে 1 এবং 3, যোগ করলে হবে হচ্ছে আমার 4। এখন আমার কাজ হচ্ছে এই 15 থেকে 4 মাইনাস করা। সবসময় খেয়াল রাখবো বড়োর থেকে আমরা ছোট বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হবে? 11। এবং যেহেতু এই 11 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য সেই জন্য 93016 এই পুরো সংখ্যাটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে। এখানে মনে রাখবে যদি এই বিয়োগটা করে যদি আমার পার্থক্য হতো 0 তাহলেও কিন্তু এই সংখ্যাটি আমার 11 দ্বারা বিভাজ্য হতো। বোঝা গেল? এরপর দেখব 11 দাগ। 11 দাগে বলা আছে 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে যখন সংখ্যাটি পৃথক পৃথকভাবে 3 ও 4 দ্বারা বিভাজ্য হবে। তো আমি আগেই বলে দিয়েছি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম ও 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো সেটা যদি তোমরা বুঝে থাকো তাহলে 12 দ্বারা বিভাজ্যতার নিয়মও তোমরা বুঝবে। তো এখানে আমি আর বেশি কিছু বললাম না। এরপরে দেখে নেব 12 দাগ। 12 দাগে বলা আছে 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম এবং 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম একই। যদি 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম বুঝে থাকো তাহলে 13 দ্বারা বিভাজ্যতার নিয়মও বুঝবে। দেখে নাও 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি আছে, 6 দাগে দেওয়া আছে। এরপরে দেখব 13 দাগ। 13 দাগে বলা আছে 14 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 14 দিয়ে বিভাজ্য হবে যখন সংখ্যাটি পৃথকভাবে 2 ও 7 দ্বারা বিভাজ্য হবে। তো এটাও আমি আর কিছু বোঝালাম না, তোমরা দেখে নাও 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম ও 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এরপরে হচ্ছে 14 দাগ। 14 দাগে বলা আছে কোনো সংখ্যা 15 দিয়ে বিভাজ্য হবে যখন সংখ্যাটি পৃথক পৃথকভাবে 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, কোনো সংখ্যা যদি 3 ও 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি অবশ্যই 15 দ্বারা বিভাজ্য হবে। 15 দাগ। 15 দাগে বলা আছে 16 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির শেষ 4টি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা 16 দ্বারা বিভাজ্য হয়। এখানে মনে রাখবে কোনো সংখ্যার শেষে পরপর যদি 4টি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটিও কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে। এখানে উদাহরণে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হচ্ছে 65536 এবং এই সংখ্যাটির শেষ 4টি অঙ্ক 5536। এই সংখ্যাটি ভাগ করে দেখবে 16 দ্বারা বিভাজ্য হবে। যদি বিভাজ্য হয় তাহলে এই পুরো সংখ্যাটাই কিন্তু 16 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখব 16 দাগ। 16 দাগে বলা আছে 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যা 17 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য সংখ্যাটির একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটি থেকে গুণফল বিয়োগ করতে হবে। উত্তরটি যদি 17 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটিও 17 দ্বারা বিভাজ্য হবে। এই পদ্ধতি ততক্ষণ পর্যন্ত চালাতে হবে যতক্ষণ না বোঝা যাবে সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। নিচের উদাহরণে যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য কিনা সেটি আমি হাতে কলমে করে বুঝিয়ে দিচ্ছি। উদাহরণে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো 7752 এবং এই সংখ্যাটির একক ঘরের সংখ্যা হচ্ছে 2। এখন এই এককের সাথে আমি 5 গুণ করব। 5 গুণ করলে আমার আসবে হচ্ছে 10। 10কে বাকি সংখ্যার নিচে বসিয়ে দেব, বসিয়ে বিয়োগ করব। যদি বিয়োগ করি অ্যান্সার আসবে হচ্ছে
765। এখন দেখব 765 17 দ্বারা বিভাজ্য কিনা। যদি আমি তাও না বুঝি তাহলে পূর্বের পদ্ধতি পুনরায় অ্যাপ্লাই করব। একক ঘরের সাথে আমি আবার 5 গুণ করব। 5 গুণ করলে কত আসবে? 25। 25কে বাকি সংখ্যার নিচে বসিয়ে বিয়োগ করব। বিয়োগ করে এবার কত হবে? বিয়োগ করে হবে হচ্ছে 51। এখন যেহেতু 51 সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য, সেহেতু এই পুরো সংখ্যাটাই কিন্তু 17 দ্বারা বিভাজ্য হবে। মানে 7752 এই পুরো সংখ্যাটাই কিন্তু 17 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখে নেব 17 দাগ। 17 দাগে বলা আছে 18 দ্বারা বিভাজ্যতা নিয়ম। কোনো সংখ্যা 18 দিয়ে বিভাজ্য হবে যখন সংখ্যাটি পৃথক পৃথকভাবে 2 এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা জানি 2 এবং 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো এটা বলার আর কিছু নেই, এটা তোমরা দেখে নিও। উদাহরণে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা তোমরা চেক করে দেখো যে সংখ্যাটি 2 এবং 9 দ্বারা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 18 দাগে বলা আছে কোনো সংখ্যা 19 দিয়ে ভাগ যায় কিনা তা বোঝার জন্য একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করে একক বাদে বাকি সংখ্যাটির সাথে গুণফল যোগ করতে হবে। যদি উত্তরটি 19 দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হবে। এই পদ্ধতি ততক্ষণ চালাতে হবে যতক্ষণ না সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য কিনা তা বোঝা যায়। নিচের উদাহরণে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি 19 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো দেখো। প্রথমে এককের সাথে 2 গুণ করব। 2 গুণ করে আমার হবে হচ্ছে 18। এখন 18কে একক বাদে বাকি সংখ্যার নিচে লিখে দেব। লিখে যোগ করব। যোগ করলে হবে হচ্ছে 8 5 13, 10 0 হাতে 1, 703। এখন দেখতে হবে 703 19 দ্বারা বিভাজ্য কিনা। যদি আমি না বুঝি তাহলে আমার পূর্বের পদ্ধতি আবার অ্যাপ্লাই করব। 3-এর সাথে আবার 2 গুণ করব, করলে কত হবে? 6। এখন 6কে বাকি সংখ্যার নিচে লিখে যোগ করব, কত হবে? 76। এখন 76 সংখ্যাটি দেখবে 19 দ্বারা ভাগ করলে মিলে যাবে, সেই জন্য এই পুরো সংখ্যাটাই কিন্তু 19 দ্বারা বিভাজ্য হবে। এরপর দেখব 19 দাগ। 19 দাগে বলা আছে 20 দ্বারা বিভাজ্যতা নিয়ম। সরি, এটা 19 হবে। 20 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? কোনো সংখ্যা 20 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির একক অঙ্ক 0 এবং ডান দিকের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য হয়। তো এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা দেখে নাও, মানে বোঝানোর আর কিছু নেই। এরপরে এটা হবে 20 দাগ। এটা হবে 20 দাগ। 20 দাগে বলা আছে কোনো সংখ্যা 25 দ্বারা বিভাজ্য কিনা তা বুঝতে গেলে দেখতে হবে সংখ্যাটির ডান দিকের শেষ দুটি অঙ্ক 25, 50, 75 বা দুটো শূন্য আছে কিনা। তো এটাও দেখে নাও, এটা বোঝানোর আর কিছুই নেই। এরপরে আছে বিভাজ্যতা সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো প্রথমেই বলা আছে পরপর যে কোনো দুটি সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য হয়। উদাহরণে দেওয়া আছে 12 13। শুধু 12 13ই নয়, যে কোনো পরপর দুটি সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। ঠিক একই রকম 2 দাগে বলা আছে পরপর যে কোনো 3টি সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয়। 3 দাগে আছে পরপর যে কোনো 4টি সংখ্যার গুণফল সর্বদা 24 দ্বারা বিভাজ্য হয়। তো এগুলো মনে রাখবে, কখনো সখনো পরীক্ষায় এগুলো কাজে লেগে যায়। 4 দাগে বলা আছে পরপর 5টি যে কোনো সংখ্যার গুণফল সর্বদা 120 দ্বারা বিভাজ্য হয়। উদাহরণ দেওয়া আছে, দেখে নাও। 5 দাগে বলা আছে যে কোনো 3 অঙ্কের সংখ্যা থেকে সংখ্যাটির অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। উদাহরণে দেওয়া আছে 235। এখন 235 যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির অঙ্কগুলো সমষ্টি করে বিয়োগ করলে বিয়োগফল যেটি হবে সেটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে 6 দাগে বলা আছে যে কোনো 2 অঙ্কের সংখ্যা ও অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তনকারী সংখ্যার যোগফল সর্বদা 11 দ্বারা বিভাজ্য এবং বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। উদাহরণ দেওয়া আছে 32। এটাকে উল্টে করা হয়েছে 23। এখন এই দুটোকে যোগ করলে যোগফল যেটা হবে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক একই রকমভাবে 32, এটাকে উল্টে 23 করে যদি বিয়োগ করা হয় তাহলে ওই বিয়োগফলটি 9 দ্বারা বিভাজ্য হবে। 7 দাগে বলা আছে যে কোনো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে সংখ্যাটি 3 7 11 13 37 39 দ্বারা বিভাজ্য হয়। উদাহরণে দেওয়া আছে 6টা 1 6টা 2। তো এরকম যদি থাকে তাহলে সেই সংখ্যাগুলো 3 7 11 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। 8 দাগে বলেছে যে কোনো 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার থাকলে সংখ্যাটি 3 7 13 37 39 দিয়ে বিভাজ্য হবে। হ্যাঁ, যদি এরকম থাকে দুটো অঙ্ক পরপর যদি 3 বার রিপিট থাকে তাহলে সেই
সংখ্যাগুলো 3, 7, 13, 37, 39 দিয়ে বিভাজ্য হবে। এখানে ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু 11 নেই, 11 দ্বারা কিন্তু বিভাজ্য হবে না এই সংখ্যাগুলো। 9 দাগে বলেছে যে কোনো 3 অঙ্কের সংখ্যা পরপর দুবার থাকলে সংখ্যাটি 7 ও 13 দিয়ে বিভাজ্য হবে। হ্যাঁ, এরকম যদি 3টে সংখ্যা পরপর দুবার থাকে তাহলে সেই সংখ্যাগুলো 7 এবং 13 দিয়ে বিভাজ্য হবে। এরপর দেখে নেব 10 দাগ। 10 দাগে বলেছে যদি n একটি পূর্ণ সংখ্যা এবং 1 থেকে বড় হয় তাহলে n² ইন্টু n² মাইনাস 1 এই সংখ্যাটি সর্বদা 12 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে বোঝানোর কিছুই নেই, যখন এগুলো কোশ্চেন করবো তখন এগুলো দেখবো। তোমরা এক কাজ করো, এই পেজটা স্ক্রিনশট মেরে নাও, পেজটা খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখন কোশ্চেন করব তখন আমরা এগুলো কাজে লাগাবো। এরপর দেখে নেব কোশ্চেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এমনিতেই অনেক লেন্দি হয়ে গেছে, সুতরাং এগুলো আমি আজকে আর করাচ্ছি না। তোমরা এক কাজ করো, এগুলো স্ক্রিনশট মেরে নাও, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকছে। এই একটা কোশ্চেন থাকলো, এরপরে থাকছে এইটা, তারপরে এগুলো বাড়িতে বসে অবশ্যই প্র্যাকটিস করো, না হলে কিন্তু আজকে যা করলাম সব ভুলে যাবে। বাড়িতে বসে চেষ্টা করো এবং কমেন্ট সেকশনে উত্তর জানিও। আর না পারলে আমি তো আছি, সামনের দিনে এগুলো আমি আবার করাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে এই 10টি কোশ্চেন থাকছে তোমাদের বাড়ির কাজ। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, ফিরে আসবো নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।